কাউকে দেখতে পাচ্ছি, সাউন্ড শোনা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে, একটু লিখে জানান প্লিজ। হঠাৎ করে ভাল লাগছে না, ভাবলাম একটু সবার সাথে কথা বলি, আসি দেখি। সন্তোষ চক্রবর্তী ইজ ওয়াচিং। অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মুজিব ভাই একটু প্লিজ একটু লিখেন তো, সাউন্ড টাউন্ড সব শোনা যাচ্ছে কিনা। স্টার্ট ইউর মিশন। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা সুভাষ চৌধুরী। মিশন স্টার্ট করার কিছু নাই, দীর্ঘদিন ফেসবুকে কোনো পোস্টও দিচ্ছি না, তারপরে দেওয়া হয় না, আসলে এত চাপ থাকে। আর সবচেয়ে বড় কথা, একটু বাইরেও গিয়েছিলাম, আসা যাওয়ার ব্যস্ততা, ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হয়। 1429 25 বৈশাখ চলে গেল, 11 জ্যৈষ্ঠ চলে গেল, 25শে মে, 11 জ্যৈষ্ঠ পড়ে প্রতি বছর। জাতীয় কবি, সাম্যের কবি, প্রেমের কবি, চেতনার কবি, দ্রুহের কবি, মননের কবি, অসাম্প্রদায়িক চেতনার কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী 11 জ্যৈষ্ঠ। আর এদিকে 1913 সালে নোবেল প্রাপ্তির মাধ্যমে বিশ্বের প্রথম বাঙালি, যিনি বাংলা ভাষাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছিলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 25শে বৈশাখ গেল। আসলে সবসময় সবকিছু বলা সময় সুযোগ হয়ে ওঠে না, পারি না। ফেসবুক সাজগুজের পৃথিবী, মন ভালো থাকার পৃথিবীর পিছনে যে কত কষ্ট লুকিয়ে থাকে, কত মানে দ্রোহ, কত বিদ্রোহ, কত মানে দায়িত্ব, কত কর্তব্য লুকিয়ে থাকে, সে আমরা প্রতিটি মানুষই জানি। সেখান থেকে আজকে লাইভটা শুরু করছি। আজকে লাইভে বেশি কথা বলবো না। শাহানুর হোসেনও আছি, রোশনারা বাসীও আছে, আমি অনেক দূরে বসেছি। আজকে লাইভে বেশি কথা বলবো না, শুধু কবিতা, গানও বেশি নাই। আর আমি তো এত ভালো গাইতেও পারি না, তারপরে একটু কবিতা থাকছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথের কবিতা দিয়ে তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করব। এবং আজকের লাইভটা আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতীয় উপমহাদেশের অখণ্ড ভারতের সেই রবীন্দ্রনাথ ঠাকুর, চেতনার সেই পুরুষ, যিনি বলেছিলেন রিক্ততার বক্ষবেদী আপনারে করো উন্মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়। যিনি পৃথিবীর দর্শনটাকে যে লাইনগুলাতে দিয়ে গিয়েছিলেন, যে রিক্ততার বক্ষবেদী আপনারে করো উন্মোচন, সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে আমি আমার সাধ্য মতো, আমার ইনার এক্সিস্টেন্স থেকে, আমার অন্তরের দেবতাকে আমি প্রণাম জানাতে আসছি, তার একটা সৃষ্টির মাধ্যমে। এবং নজরুল ইসলামকেও তার একটা সৃষ্টির মাধ্যমে, সেও আমার দেবতা, আমার হৃদয়ের দেবতা। বস্তুত আমি আসলে সেই শৈশবের আমি নজরুল ইসলামকেই জেনেছিলাম আগে, রবীন্দ্রনাথকে জানার আগে। আমি আগেও একটা লাইভে বলেছি। তো তাদের দুইটা সৃষ্টির মাধ্যমে তাদেরকে আমি একটু প্রণাম জানাবো। তারপর তারা আমাদের পূর্বসূরি, আমরা তাদের উত্তরসূরি, তারা আমাদের অগ্রজ, আমরা তাদের অনুজ। আমাদের কিছু 2-3 জন কবির সৃষ্টির মাধ্যমে আমি তাদেরকে, সেলিনা আমজাদও আছি, মুজিবুর রহমান চৌধুরীও আছি, আচ্ছা, আমি তাদের সৃষ্টির মাধ্যমে তাদেরকে ইয়ে করে আমাদের কয়েকটা কবিতা পাঠ করব। তো প্রথমেই আমি যাই সেই গগনবেদী সেই লাইনে। আমি জানি না আমার ভুল ভ্রান্তি সব মার্জনীয়, আমি তো কিছুই পারি না, তারপরেও বলছি। তিনি যে 1400 সালে যে তার কবিতা কল্যাণী পাঠ করছে বসে, তিনি তার সময়ে একটা কবিতা লিখে গিয়েছিলেন, এবং এই কবিতাটা আমি বারবারই পড়ি। আমি এত ভালো আবৃত্তি শিল্পী না, তারপর আমি পড়ছি কল্যাণী, তার কবিতা বসে পড়ছি। তিনি একটা কবিতা লিখেছিলেন কল্যাণী, শিরোনাম কল্যাণী, সৃষ্টি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, পাঠ কল্যাণী দেব চৌধুরী। বিরল তোমার ভবন কানি পুষ্প কানন মাঝে, হে কল্যাণী নিত্য আছো আপন গৃহ কাজে। বাইরে তোমার অম্র শাকে স্নিগ্ধ রবে কুকিল ডাকে, গড়ে শিশুর কলধ্বনি আকুল হর্ষ বরে।
সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে। প্রভাত আসে তোমার দ্বারে পূজার সাজি বরি, সন্ধ্যা আসে সন্ধ্যারতির বরণ ডালা ধরি। সদা তোমার ঘরের মাঝে নীরব একটি শঙ্খ বাজে, কাকন দুটির মঙ্গল গীত উঠে মধুর স্বরে। সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে। রূপসীরা তোমার পায়ে রাখে পূজার থালা, বিদুষীরা তোমার গলায় পরায় বড়মালা। ভালে তোমার আছে লেখা পুণ্য দামের রশ্মি রেখা, সুধা স্নিগ্ধ হৃদয় খানি হাসে চুকের পরে। সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে। তোমার নাহি শীত বসন্ত জরা কি যৌবন, সর্বঋতু সর্বকালে তোমার সিংহাসন। নিবে নাকো প্রদীপ্তব পুষ্প তোমার নিত্য নভ, অচলাশ্রী তোমায় ঘেরি চিরবিরাজ করে। সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে। নদীর মতো এসেছিলে গিরিশিখর হতে, নদীর মতো সাগর পানে চলো অবাধ স্রোতে। একটি গৃহে পড়ছে লেখা সেই প্রবাহের গভীর রেখা, দীপ্ত শিরিয়ে পুণ্য শীতল তীর্থ সলিল ঝরে। সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে। তোমার শান্তি পান্ত জনে ডাকে গৃহের পানে, তোমার প্রীতি ছিন্ন জীবন গেথে গেথে আনে। আমার কাব্য কুঞ্জ বনে কত অধীর সমীরণে, কত যে ফুল কত আকুল মুকুল খসে পড়ে। সর্বশেষের শ্রেষ্ঠ যে গান আছে তোমার তরে। বিরল তোমার ববন কানে পুষ্প কানন মাঝে, হে কল্যাণী নিত্য আছো আপন গৃহ কাজে। বাইরে তোমার অম্রসাকে স্নিগ্ধ রবে কুকিল ডাকে, গড়ে শিশুর কলধ্বনি আকুল হর্ষ বরে। সর্বশেষের গানটি আমার আছে তোমার তরে। কবিতার লাস্ট লাইন, সর্বশেষের শ্রেষ্ঠ যে গান আছে তোমার তরে। আমার মানস দেবতা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, আমার মানস দেবতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, অনেক ব্যক্তিত্বই আমার মানস দেবতা। আমি তাদেরকে হৃদয়ে লালন করি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তখন তার সময় বসে কল্যাণী নামক কবিতাটি সৃষ্টি করেছিলেন। আর 1400 সালে কল্যাণী বসে যে কতবার এই কবিতাটা পাঠ করে পড়েছি নিজের মনে মনে, খুব ভাল লাগে যখন এই কবিতাটা পাঠ করি। তো আজকের লাইভটা দুইটি পর্বে আমি ভাগ করছি। প্রথম পর্বে রবীন্দ্রনাথ এবং নজরুলকে আমি শ্রদ্ধা নিবেদন করব, এবং দ্বিতীয় পর্বে আমাদের তার কিছু উত্তরসূরির কিছু কবিতা নিয়ে আমি আমার লাইভের ডালিটা আজকে সাজিয়েছি। শুধু কবিতা, বেশি কথা বলবো না। রবীন্দ্রনাথের জন্মদিন গেল 25শে বৈশাখ, সেই বিখ্যাত গান, হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন রিক্ত তার বক্ষ বেদী, আপনারে করই উন্মোচন। রিক্ত তার বক্ষ বেদী, আপনারে করই উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময়।
উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চির নতুনের দিল ডাক, 25শে বৈশাখ হে নূতন দেখা দিকার বার। জন্মের প্রথম শুভক্ষণ হে নূতন দেখা দিকার বার। জন্মের প্রথম শুভক্ষণ তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন হে নূতন দেখা দিকার বার। জন্মের প্রথম শুভক্ষণ রিক্ততার বক্ষ বেদি আপনারে করো উন্মোচন। সবাইকেই তিনি বলে গিয়েছেন শূন্যতার বক্ষ বেদি নিজকে বিকশিত করো। বিদ্রোহী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমার শ্রদ্ধা নিবেদনের পর্ব এখানেই শেষ হলো তার দুইটি সৃষ্টির মাধ্যমে। এবার যাচ্ছি আমি তারই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরসূরি নজরুল ইসলামের কাছে। নজরুল ইসলামের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1976 সালে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান পরপারে, এবং তিনি সম্ভবত স্বাধীনতার পরে বঙ্গবন্ধু জাতির জনক, বঙ্গবন্ধু সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতার পরে ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে 7-10 দিনের জন্য আমি নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে যেতে চাই। তখন ইন্দিরা গান্ধী দিয়েছিলেন 7-10 দিনের জন্য। এরপরে যখন এখানে আসলেন তুলনামূলকভাবে ভারতবর্ষের চেয়ে তার এখানে তার খাওয়া থাকা তার মেডিকেল সবকিছুই যখন বেটার হলো, তখন তার পরিবারই বললেন যে আমরা আরো কিছুদিন এখানেই থাকি। এভাবেই তারপর আসার পরপরই তিনি জাতীয় কবির স্বীকৃতি মর্যাদা পেয়েছিলেন। বঙ্গবন্ধুর তাকে বাংলাদেশের জাতীয় কবিদের তাকে সম্মানিত করেন। এরপরে যে বিশাল যে নজরুল একাডেমি, নজরুল গবেষণাগার সবকিছুই বাংলাদেশে এই বঙ্গবন্ধুর হাত ধরে এই নজরুল বাংলাদেশে আসা, এবং আগে নজরুল বহুবার এসেছেন এবং কুমিল্লাকে ঘিরে তারপরে তার সন্দ্বীপ গিয়েছেন। তার তো অনেক স্মৃতি বাংলাদেশে, কত জায়গায় তিনি গিয়েছেন, সেদিকে আমি আজকে আর যাচ্ছি না। তার একটা সৃষ্টি আমি একটু পড়ি। আমি এত ভালো পারি না, তারপরেও আমি এই কথাগুলো মুখ দিয়ে বলছি যে সেটাই মনে হয় যেন জীবনের সবচেয়ে বড় পুণ্য। আমার মুখ দিয়ে বেরোচ্ছে কথাগুলো, আমি মুখ দিয়ে আমি অন্তর দিয়ে এই কথাগুলো আমি ভাবতে পারছি, মুখ দিয়ে বলতে পারছি, সেটাই মনে হয় সবচেয়ে বড় পুণ্য জীবনে। সেই শৈশব থেকে যেটা শুনে অভ্যস্ত, সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে একদম ছোটবেলা থেকে নজরুলের এই কবিতার সাথে আমরা পরিচয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই অপার সৃষ্টি, সেই পৃথিবীকে কম্পিত করা সৃষ্টি, বিদ্রোহী একটা কবিতা। আর আজ সৃষ্টি সুখের উল্লাসে এই কবিতাগুলা, এই সৃষ্টিগুলা। এবং তিনি তখন আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী নজরুল ইসলাম তার লেখার জন্য ইংরেজ সরকারের হাতে। আর তখনই তিনি একটা সুসংবাদ পেয়ে, সম্ভবত রবীন্দ্রনাথ কোন একটা বই তাকে উৎসর্গ করেছিলেন, তখনই এই মেসেজটা যখন নজরুল ইসলামের কাছে যায়, তখন তিনি এই সৃষ্টিটা করেছিলেন, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলে সৃষ্টির মধ্যেও অপার আনন্দ। সৃষ্টি যে কত সুন্দর, সৃষ্টি যে একটু ফ্যানটা একটু কমায় দেয়, সৃষ্টি যে আসলে কত সুন্দর হতে পারে, এবং সৃষ্টি করলে যে অন্তরাত্মা কত হালকা হয়ে যায়, সৃষ্টি করলে যে শরীরের একটা বিষবাষ্প হালকা হয়, যেন অক্সিজেন প্রতি ইথারে ইথারে যেন অক্সিজেন খেলা করে, সেই রকম মনে হয় যেন কোনো কিছু ক্রিয়েশন, যে কোনো কিছু ক্রিয়েশন, একটা বর্জ্য দিয়ে কোনো একটা সৃষ্টি করে আবার ঘরটা সাজায় রাখলে সেটাও একটা ক্রিয়েশন। সবকিছু ক্রিয়েশনের আনন্দই আলাদা। তো নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তখন লিখেছিলেন, আলিপুর সেন্ট্রাল জেলে বসে বন্দী অবস্থায় তিনি লিখেছিলেন, আজ সৃষ্টি সুখের উল্লাসে, মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে
বান্ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাদন। মুখ ফুটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে। ওই রিক্ত বুকের দুঃখ হাসে। মুখ ফুটে আজ বুক ফাটে মোর, তিক্ত দুঃখের সুখ আসে। ওই রিক্ত বুকের দুঃখ হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস, শুষ্লো হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস। ফুল্ল সাগর, দুল্ল আকাশ, ছুটলো বাতাস, গগন ফেটে চক্র ছুটে, পিনাক পানির শুল আসে। ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর বক্কে আমার লক্ষ বাগের ফুল হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো আগুন, শুষ্লো ফাগুন, মদন মারে কুনমা খাতুন। পলাশ, অশোক, শিমুল, ঘায়েল, ভাগ লাগে ওই দিগবাসে গো, দিগবালিকার পিতবাসে। আজ রঙন এলো রক্ত প্রাণে, অঙ্গনে মোর চারপাশে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কূপের তুন্দরী, ওই আসলো যত সুন্দরী। কারোর পায়ে কুবদলা খুন, কেউ বা আগুন কেউ মানেনি। চুকের জলে বুক বাসে তাদের, প্রায়ের বুক ফাটে তাও মুখ ফুটে না। বাণীর বিনা মোর পাশে, ওই তাদের কথা শুনাই তোদের, আমার চোখে জল আসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উষা, সন্ধ্যা, দুপুর, আসলো নিকট, আসলো সুদূর। আসলো বাধা, বন্ধহারা, ছন্দ মাতন, পাগলা গাজন, উচ্ছ্বাসে ওই আসলো আশ্বিন, শিউলি শীতের, হাসলো শিশির, দুঃখ হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর, হাসলো মরু, কাঁপলো বুদর, কানন তরু। বিশ্ব ডুবান, আসলো তুফান, উছলে উজান, বৈরবীদের গান বাসে। মোর ডাইনি শিশু সদ্যজাত, জরায় মরা বাম পাশে। মন ছুটছে গো আজ বগলাহারা, অশ্ব যেমন পাগলাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আমরা যারা একটু একটু সৃষ্টি করি, কিছুই পারি না, দুই চারটা লাইন লিখলেও কত আনন্দ লাগে। একটা পত্রিকায় কোনো একটা লিখে উঠলে কি আনন্দিত হতাম একটা সময়ে। এখন যদিও এগুলো কমে গিয়েছে, কত লেখা উঠছে, কত আনন্দ, কত রাত জেগেছি, কতবার পড়েছি, কতবার দেখেছি, কত কম্পোজের দোকানে বসেছিলাম, সেই দিনও গিয়েছে। সৃষ্টির আনন্দই আলাদা। সৃষ্টির আনন্দ পার্থিব কোনো কিছুকে, কোনো জগৎ ওখানে আর আসতে পারে না, কোনো লোভ আসতে পারে না, কপটতা আসতে পারে না, কোনো হিংসা আসতে পারে না। যারা সৃষ্টি নিয়ে থাকে তারা এগুলা থেকে মুক্ত। যারা চেতনা নিয়ে থাকে, যারা ঐশী নিয়ে থাকে, তারা লোভ জমানো, বুক বৃত্ত, লোভ দখল, তারপরে বিভিন্ন জায়গায় স্তূপ কৃত আবর্জনা যাকে বলে, এইসবের চিন্তা এবং একদিন শূন্য হাতে পৃথিবী থেকে চলে যাওয়া, এই সমস্ত সৃষ্টির মধ্যে থাকলে এগুলা কিন্তু আসে না। এবং শেষ বয়সের হতাশা আসে না। এত কিছু থাকার মধ্যে অনেকেই হতাশায় ভুগে, কিন্তু এই সৃষ্টির মধ্যে থাকলে কিন্তু এগুলো আসে না। একমাত্র সৃষ্টি পারে সব কালিমাকে জয় করতে। নজরুল ইসলামের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করলাম। আর শৈশবে রবীন্দ্র দাস একটা গান আমাকে দিয়েছিলেন, তখন 4, 5, 6 পড়ি। একটা লাইন গাওয়ার চেষ্টা করছি, তারপরে আমার এই প্রথম পর্ব শেষ হয়ে যাবে। তারপর রবীন্দ্র নজরুলের আমরা উত্তর শুনি। তাদের কবিতা নিয়ে আমি সবার একটা একটা কবিতা রেখেছি। কবিতার গানের লাইনটা শুনলে আপনাদের ভালো লাগবে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের। আর তখন তো সেই মাদকীয়তা, সেই ফিরোজা বেগম, সেই রুনা লায়লার কণ্ঠে নজরুল গীতি, সেই সোহরাব হোসেন, শৈশবের সেই দিনগুলাতে, সেই যেমন আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে, জাগো জাগরে মুসাফির হয়ে আসে নিশিভোর, আমার ভালোবাসার স্বাদ জাগে, ওরে শুভ্র বসনা রজনীগন্ধা বনের বিধবা মেয়ে, আমি সূর্যমুখী ফুলের মতো দেখি তোমায় দূর থেকে। এই গানগুলা যখনই বাজত, শৈশবের সঙ্গে আমার একদম অনেক গান। রবীন্দ্রনাথের আগেও আমি নজরুলকে জেনেছি, শুধু গানের মাধ্যমে প্রথম তাকে আমি জেনেছি। তো সেখান থেকে একটা গান তখন খুব বেশি মাসি, দাদি সবার ঘরে ঘরে এই গানটা ছিল, ফিরোজা বেগমের। এবং গানটা রবীন্দ্র দাস আমাকে দিয়েছিলেন। আমি একটা লাইন, দুইটা লাইন গাওয়ার চেষ্টা করছি।
রাখিতাম হৃদে চেপে হতে যদি হার কোথা চাঁদ আমার ভুবন ভরিয়া মোর ঘিরিল আধার কোথা চাঁদ আমার আমার উদয় তারার শাড়ি ছিঁড়েছে কবে আমার উদয় তারার শাড়ি ছিঁড়েছে কবে কামরাঙা শাখায়ার হাতে কি রবে শাড়ি ছিঁড়েছে কবে আমার উদয় তারার শাড়ি ছিঁড়েছে কবে আমার উদয় তারার শাড়ি ছিঁড়েছে কবে কামরাঙা শাখায়ার হাতে কি রবে শাড়ি ছিঁড়েছে কবে ফিরে এসো খুলায়া যে দক্ষিণা দুয়ার কোথা চাঁদ আমার আমার উদয় তারার শাড়ি ছিঁড়েছে কবে আমার উদয় তারার শাড়ি ছিঁড়েছে কবে কামরাঙা শাখায়ার হাতে কি রবে শাড়ি ছিঁড়েছে কবে ফিরে এসো খোলায় আজ দক্ষিণা দুয়ারে কোথা চাঁদ আমারে ভুবন ভরিয়া মোর ঘিরিল আধারে কোথা চাঁদ আমারে ভুবন ভরিয়া মোর ঘিরিল আধারে কোথা চাঁদ আমারে কোথা চাঁদ আমারে কোথা চাঁদ আমার আমি জানি অনেক ভুল ভ্রান্তি হয়েছে এগুলো সেই শৈশবের গান কিন্তু এই যে মনে হয় যেন কলিটা আমি 1000বার বলি যেন সব পৃথিবীর সব স্বর্গ সব পুণ্য সব পাপ বিসর্জন এই সমস্ত লাইনে এই সমস্ত কলিতে আমি 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 অনেক কষ্টের মধ্যে আমি সেই সৌভাগ্যবান যে আমি এইসব কিছুর মধ্যে একটু হইলেও একটু ভাবতে পারি বাবার সময়টা বের করে নিই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমার শ্রদ্ধা নিবেদন করলাম তাদের একটা একটা গান এবং একটা একটা কবিতা দিয়ে এবারে আমি তাদের আমি এই পর্বে এখানেই এবং এই লাইভটা আমি তাদেরকে উৎসর্গ করছি দুইজনকে আমি উৎসর্গ করছি আমার আজকের লাইভটা এবং এইবার আমি যে আমার বয়ে পাচ্ছিলাম আমি খুব বেশি তাও একটু মানে পারলাম আমি আর এই সবসময় এই লাইভে বসতে আমার মায়ের দেওয়া সেই কলমটা আমার সাথে রাখি শক্তি মানে পৃথিবীতে মা তো একটা বিশাল শক্তি নজরুল ইসলামের সেই বাণী এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর অর্ধেক শক্তি নারীর অর্ধেক শক্তি নরের তো লাইভে বসলে মার দেওয়া মা আমাকে কলম উপহার দেন তো প্রায় সময় লাইভে বসার আগে ওই মার দেওয়া কলমটাই আমি খুঁজে বের করি তো যাই হোক এই লাইভটা আমি এখানে প্রথম অংশ শেষ করলাম প্রথম অংশ আমি প্রথম অংশ সহ পুরো লাইভটাই আমি নিবেদন করলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি নজরুল ইসলামকে শক্তিরঞ্জন বৈদ্য আহা তারপরে অর্পণ ঘোষ চাষিবাই পয়েট ওয়াচিং অর্পণ ঘোষ সবাই সাথে থাকুন আমি সবার রিপ্লাই দিব একজন নাট্যকার একজন নির্দেশক একজন পরিচালক একটা নাট্য সংস্থার প্রতিষ্ঠাতা কলকাতার একজন কবি যিনি তিনটা কাব্যগ্রন্থের জনক তিনি তার কবিতা নিয়ে আমি আসছি এখন তার কবিতা আমরা যারা লেখালেখি করি আমরা সবাই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কবি নজরুল ইসলামের উত্তরসূরি তো তার কবিতা আমি নিয়ে আসছি এখন তার কবিতা আমি পাঠ করব
কবি টয় সেন। কবি টয় সেন তার পিতা সুশুবন সেন, মাতা গীতা সেন। প্রয়াত সুশুবন সেন আর মাতা বর্তমান আছেন গীতা সেন। সবাই বাংলাদেশি বংশোদ্ভূত, তারা বর্তমানে কলকাতার বাসিন্দা। বাবার বাড়ি ছিল খুলনা এবং মায়ের বাড়ি ছিল যশোর। কবি টয় সেনের নীল বৃষ্টির নেশা কাব্যগ্রন্থ থেকে আমি একটা কবিতা পাঠ করছি। নীল বৃষ্টির নেশা। নীল বৃষ্টির নেশা থেকে তার কবিতার শিরোনাম প্রশ্ন তোকে। অচেনা পথ হাঁটছি আমি, সঙ্গে যাবি চল না। চুপটি করে আছিস কেন, বলার যেটা বলবি বল না। শিশুকালের খেলনা পুতুল রান্নাবাটি সঙ্গে আছে, খেলনা বর মাটির বউ সবই আছে। মিথ্যে মিথ্যে খেলবি খেল না। প্রখর তপন মাথায় নিয়ে কতই বা পথ হাঁটবি, আমার কাঁধে দুদণ্ড ক্লান্ত মাথা রাখবি রাখ না। মেঘ যেমন বৃষ্টি হয়ে ঝাঁপিয়ে পড়ে নিরন্তর, হঠাৎ করে অকারণে আর্দ্র চিত্তে তেমনি ভাবে কাঁদবি কাঁদ না। সঞ্জীবিত স্বাগত কথন ফিসফিসিয়ে বলতে পারি, শুনবি শুন না। তোর পাশে আজ জীবন মৃত রিক্ত মানুষ, একটু ভালোবাসবি বাস না। সঞ্জীবিত স্বাগত কথন ফিসফিসিয়ে বলতে পারি, শুনবি শুন না। তোর পাশে আজ জীবন মৃত রিক্ত মানুষ, একটু ভালোবাসবি বাস না। তার নীল বৃষ্টির নেশা কাব্যগ্রন্থ থেকে কবিতাটা। কবির নীল বৃষ্টির নেশা কাব্যগ্রন্থ থেকে আরেকটা কবিতা আমি পাঠ করছি। এই বইটি প্রকাশ হয়েছিল 2018 সালে। নীল বৃষ্টির নেশা। গুম পাড়ানি গান। শিরোনাম গুম পাড়ানি গান, সৃষ্টি টয় সেন। পাঠ করছি আমি কল্যাণী দেব চৌধুরী। মাঝে মাঝে অজ্ঞাতবাসে যেতে ভালো লাগে, কোলাহল ছেড়ে আবর্জনার স্তূপ সরিয়ে। দণ্ডিত না হয়েও দণ্ড নিতে ভালো লাগে। বেহিসাবি হয়ে যাই তখন, যেন দুহাত ছড়ানো রাজা হর্ষবর্ধন। তুমি বলবে পাগলামি, আমি বলবো ছুটি। তর্কে বিতর্কে কফির কাপ জোড়াবে, ফাঁকা হয়ে যাবে পারিপার্শ্বিক আলোর রুশনাই। তবু বোঝাপড়ার সীমান্তে এসে পৌঁছাবে না। আমার স্বপ্নেরা হাঁটবে মকমলের রাস্তায়, তুমি বাস্তবে তখনও ধুলি দূষরিত। আমি লিখবো কবিতা, তুমি জমা খরচের খতিয়ানে তখনও ব্যস্ত। কি লাভ এই সাজুজ্য রক্ষার অক্ষম প্রয়াসে? তার চেয়ে এসো না আমার শ্রান্ত কপালে একবার হাত রেখো। নিদ্রাহীন রুজনামুচায় নামক শীতল যবনিকা। আমার উদ্বেলিত হৃদস্পন্দন তোমার করতলে ফিরে পাক স্বাভাবিক ছন্দ। তোমার আলুলায়িত কেশ স্পর্শ করুক আমার অষ্ট চিবুক। অধরা ঘুমের কুলে গুম পাড়ানি গান শোনাও মায়ের মতো। কবি টয় সেন। এই কবিতাটাও তার নীল বৃষ্টির নেশা কাব্যগ্রন্থ থেকে 2018 সালে। আর তিনি একজন চিত্রশিল্পী। তিনি সক্রেটিসের ছবি আমার কাছে পাঠিয়েছেন, তার নিজের আঁকা। তিনি রবীন্দ্রনাথের ছবি আমার কাছে পাঠিয়েছেন, তার নিজের আঁকা। এবং আমি স্টোরিতে দিয়েছিলাম দুইবার। কত সুন্দর মননের একজন মানুষ হলে রাত, এই কথাটাও আমি বলেছিলাম যে রাত 11টা-12টার সময় কেউ সক্রেটিসের ছবি পাঠায় মেসেঞ্জারে, কেউ রবীন্দ্রনাথের ছবি পাঠায়। এরকম একজন বিনম্র শ্রদ্ধার মানুষ কবি টয় সেন। তার দুইটা কবিতা আমি পাঠ করলাম। আর আরেকটা কবিতা আমি আমার পছন্দ থেকে তার বই থেকে আমি পাঠ করছি। তার বইটা আমি পড়েছি, যে তার বই শিরোনামটা বলার জন্য আমি কবিতাটা আজকে নিয়েছি। আমরা আসলে রমণীকে বা নারীকে অনেক সময় নদীর সাথে তুলনা করে ফেলি, বা নদীকে আমরা নারীর সাথে তুলনা করে ফেলি। ইলেমা পারু আপা আসসালামু আলাইকুম। মুর্শিদা শ্যামা, রতনলাল শাহ দাদাভাই কলকাতা থেকে দেখছে। মুর্শিদা শ্যামা ছোট বোন দেখছে। আচ্ছা, আমরা অনেক সময় নারীকে নদীর সাথে তুলনা করি, নদীকে নারীর সাথে তুলনা করি, কিন্তু আমরা কেউ কখনো নদীর মত নেওয়ার তোয়াক্কা করেছি, বা কখনো আমরা নারীর মত নেওয়ার তোয়াক্কা করেছি না? আমরা করি না। আমরা অনেক সময় নারীকে নদীর সাথে তুলনা করে। কিন্তু কবির বইয়ের শিরোনামই আমাকে ভাবিয়েছে, অনেকটা ভাবিয়েছে। এবং কবির সাথে আমার এটা নিয়ে খুনসুটি হয়েছে যে তার বইয়ের কবিতা সংকলন নারী তুমি নদী হবে, নারীকে তিনি প্রশ্ন করেছেন, তার মত নেওয়ার চেষ্টা করেছেন, তার মত নিতে চেয়েছেন। তো এটা নিয়ে আমি কবির সাথে অনেক সময় খুনসুটি করেছি যে কি সুন্দর নাম। আমি যতই নামটা ভাবি ততই আমি হাসি, নারী তুমি নদী হবে। সেখান থেকে একটা কবিতা পাঠ করছি, কবি টয় সেন। আত্মিক উপকার শিরোনাম।
কবিতা শিরোনাম আত্মিক উপজ্ঞান, সৃষ্টি কবিটোয়েশন, পাঠ কল্যাণী দেব চৌধুরী। মনে হয় কুলস বদলাই সাপেদের মতো, কোন তলাতল জন্মাতিকে বিবর্তিত আমি উদাও হয়ে যাই জনারণ্য ছেড়ে, সস্থান ছেড়ে পাড়ি জমাই কোন ফিকিরি সাফিনের কুজে। চৌরাস্তায় পা রাখো তেমাতা মুড়ে জায়ান্ট স্ক্রিনে, নাঙ্গা সন্ন্যাসীদের সাগর অভিযান, বৈরাগ্য আজ দৃশ্যমান। বুঝে যাই সবার আগে পাঁচিল তুলে সারত মুঠোবন্দি দূরাবাস। বাঘবন্দি খেলার চৌকুপি ঘরে ঘরে আত্মসমীক্ষণ স্পর্ধিত করে তুলে। তেতো হয়ে যাওয়া তথাকথিত আধ্যাত্মিকতাকে। সময় এসেছে এসো মকমলের মসৃণ পর্দা সরিয়ে, এসো আমার ছন্দ কাব্যের মানসী। প্রস্তরত্ব প্রাপ্ত প্রান্তবাসী মানুষটাকে সন্ন্যাস নয় উড়ান দেবে 64 গলায়, লেখা হবে জীবনের আত্মিক উপজ্ঞান। প্রস্তরত্ব প্রাপ্ত প্রান্তবাসী মানুষটাকে সন্ন্যাস নয় উড়ান দেবে 64 গলায়, লেখা হবে জীবনের আত্মিক উপজ্ঞান। কবিটোয়েশন। তার 3টা কবিতা পাঠ করলাম। অত্যন্ত ইন্টেলেকচুয়াল, অত্যন্ত সৃষ্টিশীল একজন মানুষ, তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। তার 3টা কবিতা নিলাম আজকে। এখানেই আমি তার কবিতা শেষ করলাম কবিটোয়েশনের। এবং তিনি একাধারে একজন পরিচালক, সিরিয়াল অভিনেতা, নাট্য অভিনেতা, চলচ্চিত্র অভিনেতা, সবকিছু মিলেমিশে যার একটা বহুমুখী প্রতিভার একজন ভার্সেটাইল জিনিয়াস যাকে বলে, বহুমুখী প্রতিভার একজন মানুষ তিনি। কবিটোয়েশন, তাকে আমার শ্রদ্ধা। এবার একজন মহিষী নারীকে আমি শ্রদ্ধা নিবেদন করব। প্রত্যেকটা কালী রবীন্দ্রনাথ এবং নজরুলের উত্তরসূরি আমরা, প্রত্যেকটা কালী আমরা আমাদের তাদের রক্ত চেতনা বহন করে চলি। এবার একজন মহিষী নারীকে আমি শ্রদ্ধা নিবেদন করব, যে মহিষী নারী খুব যে উচ্চশিক্ষিত ছিলেন তা কিন্তু না, খুব কম শিক্ষিতই তিনি ছিলেন। আমার যতটুকু ধারণা, হয়তো 7, 8, 1, 2, 3, 9, 10 মেট্রিক, আমি এটা জিজ্ঞেস করতে যাইনি, কিন্তু আমার মনে হয় না তিনি খুব উচ্চশিক্ষিত ছিলেন। কিন্তু এই মহিষী নারী কত যে সশিক্ষিত ছিলেন, উচ্চশিক্ষার গণ্ডি পার হয়ে তিনি যে কত ঊর্ধ্বে উঠেছিলেন, সেই কথাটাই আমি বলছি। প্রয়াত কবি সুভাকুণ্ড, তিনি কবি ছিলেন না, প্রয়াত সুভাকুণ্ড, তার ছেলে যদুনন্দন কুণ্ড আমার কাছে একটা কবিতা দিয়েছেন তার মাকে নিয়ে এবং সুভাকুণ্ডকে নিয়ে। এবং এই মহিষী নারী জগতের কল্যাণে তিনি নিজকে নিয়োজিত করে গিয়েছেন, নিজকে বিলিয়ে দিয়ে গিয়েছেন। 2012 সালে তিনি মরণোত্তর চক্ষু এবং দেহদান করে যান জাতির কল্যাণে, পৃথিবীর কল্যাণে, মানবতার কল্যাণে। সুভাকুণ্ড, আমরা মনে হয় আমরা যারা বুকবাদী রমণীরা অনেক উচ্চশিক্ষা নিয়ে আমরা শুধু বাড়িঘর বানাই আর ব্যাংকে টাকা জমাই আর সোনার গহনা, সোনার ব্যাংক ব্যালেন্স আমরা স্তূপে স্তূপে স্তরে স্তরে লোভ নিচহীন আর সব আমরা করি। আমাদের মনে হয় এই সুভাকুণ্ড থেকে আমাদের মনে হয় যে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যিনি 2012 সালে অতি শিক্ষিত না হয়েও আটপুরে খুব গরিব মধ্যবিত্ত অবস্থায় থেকে যিনি তার চিন্তা ও চেতনায় জাতির কল্যাণে চক্ষু মরণোত্তর এবং দেহদান করে গিয়েছেন, সেই মাকে, সেই জননীকে আমার বিনম্র শ্রদ্ধা জানাই। এবং তার সন্তান যদুনন্দন কুণ্ড, তার বাবা প্রয়াত, সুভাকুণ্ডের স্বামী প্রয়াত বিজয় কৃষ্ণ কুণ্ড এবং প্রয়াত সুভাকুণ্ডের সন্তান যদুনন্দন কুণ্ড একটা ছোট একটা কবিতা পাঠিয়েছেন মায়ের খুঁজে। এবং আমি তার কাছে কবিতা চেয়েছিলাম, তো তিনি বলেছেন যে আমার এত কবিতা পড়ার দরকার নেই, একটা কবিতা পড়লেই আমি খুশি হব। আমি যদুনন্দন কুণ্ডকে শ্রদ্ধা নিবেদন করছি। তার বাবা প্রয়াত বিজয় কৃষ্ণ কুণ্ডকে শ্রদ্ধা নিবেদন। কলকাতার দমদমের আমার সাথে তার 2বারই দেখা হয়েছে। তিনি একবার আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভও করেছেন এবং সাহিত্য জগতে তিনি অত্যন্ত ভালো একজন সমালোচক। তিনি কতটুকু কবিতা লিখেছেন তার চেয়ে তিনি সাহিত্যের একজন সমালোচক। তাকে নিয়ে আমি আগে আমার আইডি থেকে পোস্ট দিয়েছিলাম। যদুনন্দন কুণ্ডর মা সুভাকুণ্ড প্রয়াত, তিনি যার কথা, যে মহিষী নারীর কথা বললাম, তাকে নিয়ে একটা কবিতা লিখে আমি এটা পাঠ করছি। শিরোনাম মায়ের খুঁজে, কবি যদুনন্দন কুণ্ড। আট পরে ঘুমটা টানা শাড়ি, কপালে সিঁদুর, নিরাবরণ হাতে একগাছা চুড়ি আর শাঁকা পোলা, দরমার বেড়া গেরা ছোট্ট একটি ঘর আর মাটির উঠান, সত্য প্রভাতে উঠানে তোলা উনন গুটে কয়লার দুয়াশা মাকা এক ফালি সূর্যের কিরণ, সদ্য স্নাত এক ডাল কালো চুলে জবা কুসুমের স্নিগ্ধ সুবাস, দূর থেকে বেশি আসা রেডিওর প্রভাতী সঙ্গীত, স্মৃতির সারণী বেয়ে আজও মাকে খুঁজে ফিরে আমার শৈশব, ঘুম ভাঙ্গা অধরেতে স্নেহ চুম্বন আঁকি, মা যেন আজও বলে উঠে, উঠো শিশু মুগ্ধ পর নিজ বেশ, আপন পাটিতে মন করহনি বেশ।
আজও জীবন সায়ন্যে দাঁড়িয়ে কবি যদুনন্দন কুণ্ড মাকে খুঁজে ফিরেন, মার সেই তার নিজের শৈশবকে খুঁজে ফিরেন। মায়ের চুলে সুবাসিত জবা কুসুমের তেল, মার কয়লার উনুনে মার ভাত রান্না। মা আজে বলছেন, বাবা উঠো, তুমি উঠো শিশু, মুখ দাও পর নিজ বেশ, আপন পাঠিতে মন করহ নিবেশ। সেই হেরিটেজ আমাদের যে ছড়া, আমাদের সেই ছড়াগুলা সম্ভবত উঠো শিশু মুগ্ধ পর নিজ বেশ আপন, এটা সম্ভবত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরই হবে, বা আমার ভুলও হতে পারে, এখন এইটা মনে নাই, মনে থাকে না। তো সেই যদুনন্দন কুণ্ড কবিতা পাঠ করলাম তার মাকে নিয়ে, এবং আমি শোভা কুণ্ডকে যে মহিষ নারী চক্ষু এবং ধদান করে গিয়েছেন তাকে আমার বিনম্র শ্রদ্ধা জানাই। এখানেই যদুনন্দন কুণ্ডকে শ্রদ্ধা জানিয়ে আমি এই তার একটা সৃষ্টি পাঠ করলাম। শক্তিরঞ্জন বদ্ধ মুর্শিদা শ্যামা। এবার একজন বয়োজ্যেষ্ঠ প্রবীণ কবি দিলীপ দাস, যার গ্রামের অরণ্য মহল যাকে বলে, আমি গিয়েছিলাম। দিলীপ দাদার সাথে আমার দেখা হয়েছে, সারাদিন আমরা একই মঞ্চে ছিলাম। যদুনন্দন কুণ্ডের সাথে দেখা হয়েছে, তবে টয় সেনের সাথে আমার দেখা হয়নি এখনো। দিলীপ দাস দাদাভাই অরণ্য মহল থেকে একটা কবিতা পাঠিয়েছেন, ঝাড়গ্রাম। আমি 2019-এর 23 আগস্ট গিয়েছিলাম এবং আমাকে কৌশিক বর্মন এসে নিয়ে গিয়েছিলেন ঝাড়গ্রাম। সেদিন আমাকে যদুনন্দন কুণ্ড রিসিভ করেছিলেন এয়ারপোর্ট থেকে, এবং আমাকে কৌশিক রাত 8টা বাজে আমাকে ঝাড়গ্রাম নিয়ে সাহিত্যের আড্ডায় আমি বসেছিলাম। আজকে কবি লাইভে বলি, সেখানে অনেক সাহিত্যিক, সবার নাম আমি রাজা এরকম নাম, তারপরে স্বপন দা, তারপরে বংশীমোহন পাতিহার, তারপরে অমল নাহারায়, আশুতোষ রানা, কৌশিক বর্মন, মানবেন্দ্র পাত্র, তারপরে উষা আরতি পাল, সবাইকে আমি ঝাড়গ্রামে পেয়েছিলাম। এবং 25 তারিখ একটা বিশাল সম্মেলন ছিল। আজ লাইভে বলতে চাই, আপনাদের দুপুরের খাওয়া আমি আজও বলিনি। সেই মুগ ডাল, সেই ভেজিটেবল, সেই আম্বল, সেই রুই মাছ আমাকে 2 টুকরা 3 টুকরা আমার পাতে তুলে দিয়ে দেওয়া হয়েছিল। এত সুন্দর একটা সাহিত্য সম্মেলন আমি গিয়েছিলাম, এবং যেখানে নলিনী বেরা উপস্থিত ছিলেন। মূলত অনুষ্ঠানটা ছিল নলিনী বেরা এবং যদুনন্দন কুণ্ড, নলিনী বেরা এবং দিলীপ দাস, যার কবিতা আমি এখন পড়বো। দিলীপ দাস দাদাভাইকে সম্বর্ধনা দেওয়ার জন্য, তিনি ঝাড়গ্রামেরই সন্তান। আমি যাওয়ায় আমিও সম্বর্ধনা পেলাম। ঝাড়গ্রামবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা। এবং দাদাভাই কে আজকে জানিয়েছিলাম যে দাদাভাই আমি আজকে আপনার একটা কবিতা পড়বো। দিলীপ দাস, সারাদিন আমরা পাশাপাশি 3 জন বসেছিলাম। আয়োজকরা এত শ্রদ্ধা দেখিয়েছিলেন যে তারা অনুষ্ঠান শেষ হওয়ার আগে আমাদের পাশে এসে দাঁড়িয়ে ছবিটা নিয়েছিলেন। সাহিত্য সম্মেলন কাকে বলে আমি সেখানে গিয়ে বুঝেছিলাম যে আয়োজকরা কখনো তারা 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 আয়োজনেই ব্যস্ত ছিলেন। তারা যে নিজকে বিকাশের তালে সেদিন ছিলেন না। সুষ্ঠু একটা সাহিত্য আড্ডা কিভাবে সফল করা যায়, সাহিত্য সম্মেলন কিভাবে, এবং মেদিনীপুর থেকে ওখানে আমি বিনোদিনী কবিতায় আজকে পেয়েছিলাম, অনেককেই পেয়েছিলাম আমি। তো যাই হোক, আমি দিলীপ দাস দাদাভাইয়ের কবিতা পাঠ করছি। তাইতে আপনি পিতা ঈশ্বর হরিপদ দাস ছিলেন, মাতা ঈশ্বরী চমৎকার দাসী। কবি দিলীপ দাস, ঝাড়গ্রাম। কবিতা শিরোনাম পাখি। হরিপদ দাস ও চমৎকার দাসী সন্তান দিলীপ দাস, তার শিরোনাম পাখি। পাঠ করছি আমি পাখি, কল্যাণী দেব চৌধুরী পাঠ করছি। সৃষ্টি কবি দিলীপ দাস। মনন্তরে যেসব পাখি বেঁচে ছিল আমি তাদেরই একজন। আজও উড়ান দিয়ে চলছি মরুভূমির সেই প্রান্তরে, যেখানে অনেক মরু পাখি ও মানুষ বিশ্রামরত। তাদের শেষ নিঃশ্বাসের বাতাস আমার পালক ছুঁয়ে বয়ে যাচ্ছে জীবনের দিকে, মানুষের দিকে, বিবেকের দিকে, একান্ত নিরাময়ের দিকে। তুমি মূর্ছার মধ্যে ভ্রমের ভিতর আছো বলেই আমাকে চিনতে পারোনি শ্রেয়সী আমার। জলবায়ু, মাটি, তাদের কি অমরত্ব আছে? আছে কি প্রত্নকালকে জীবন্ত করার প্রয়াস? গুটিয়ে গুটিয়ে গিলে খাচ্ছে পয়দরের শরীর সমাধি স্থিত মৃত জলজ জীবন। হায় ওরে অতীত, হায় ওরে বর্তমান, হায় ওরে ভবিষ্যৎ। আমার ডানায় প্রবাহ দাও, দাও অনন্ত জীবনের আকুতি। আমার পুনর্জন্ম হোক। অরণ্যমহল থেকে বসে তিনি, ঝাড়গ্রামকে অরণ্যমহল বলে, তিনি 23/4/2022 এই কবিতাটা লিখেছেন। কবি দিলীপ দাস। তিনি জন্মান্তর চেয়েছেন, তিনি পুনর্জন্ম চেয়েছেন, তিনি আবার জন্মে তিনি আবার এই ঝাড়গ্রামে আসতে চেয়েছেন। সেই 400 বছরের পুরানো ঝাড়গ্রাম, সবুজ প্রকৃতি। আমি পরের দিন, আমি 23 তারিখ গিয়ে 24 তারিখ মানবেন্দ্র আমাকে চিল্কিগড় নিয়ে গিয়েছিল।
শালবনের পাশ দিয়ে স্কুটারে করে আমাকে চিল্কিগড় রাজবাড়ি আমি দেখেছিলাম, কনক দুর্গার মন্দির দেখেছিলাম, ঝাড়গ্রাম রাজবাড়ি দেখেছিলাম, অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ঝাড়গ্রাম, এখানে পর্যটন আছে। সেখানেরই সন্তান কবি দিলীপ দাস। তিনি পুনর্জন্ম চেয়েছেন পাখিদের মতো, যেন আবার তিনি মনন্তরে যেসব পাখি বেঁচেছিল আমি তাদেরই একজন। আজ উড়ান দিয়ে চলছি মরুভূমির সেই প্রান্তরে, যেখানে অনেক মরু পাখি ও মানুষ বিশ্রামরত। তাদের শেষ নিঃশ্বাসের বাতাস আমার পালক ছুঁয়ে বয়ে যাচ্ছে জীবনের দিকে, মানুষের দিকে, বিবেকের দিকে। লাস্টে তিনি বলছেন, আমার ডানায় প্রবাহ দাও, দাও অনন্ত জীবনের আকুতি, আমার পুনর্জন্ম হোক। কবি দিলীপ দাস পুনর্জন্ম চেয়েছেন। কবি, আপনার পুনর্জন্ম হোক, আপনি আবার কবি হয়ে আসেন আমাদের মাঝে, আমরাও যেন আবার আপনাকে পাই। আপনার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী একজন কবি, আপনার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। এবং আমাকে কৌশিক বলেছিল, আমি ডুরং রেস্ট হাউসে ছিলাম, এবং কৌশিক বলেছিল যে তিনি খুব অসুস্থ, কিন্তু তিনি ডুরং রেস্ট হাউসে বলেছেন, আমার যা ফোন করে বলেছেন আমার যাতে কোনো অসুবিধা না হয়, কর্তৃপক্ষকে বলেছিলেন। দাদাভাই দিলীপ দাস, তিনি এখন ফেসবুক নিয়ে, প্রকৃতি নিয়ে সময় কাটান। আপনাকে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। দিলীপ দাসের কবিতা, শ্রদ্ধেয় দিলীপ দাসের কবিতা এখানে শেষ করলাম। এবার একটি কবিতা আমি পাঠ করছি। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত, কলকাতার মানুষ, বলতে গেলে সবই তো বাংলাদেশি বংশোদ্ভূত, অনেকেই। তার একটা কবিতা আমি পাঠ করছি। তিনি কলকাতায় থাকেন। সবচেয়ে অবাক করা মনে হবে, কবিতাটা পড়লে মনে হবে যে বড্ড সাধারণভাবে কবি কথা বলে গেছেন, কিন্তু শেষের লাইনগুলা যখন শুনবেন একটা ধাক্কা লাগবে আপনাদের মনোজগতে। ধাক্কা যেরকম আমি খেয়েছি, এবং এই ধাক্কাটা আমার সবসময় আছে, আমার ধাক্কাটা আমার যায় নাই। এই কবিতা আমি পাঠ করছি। কথা বলতে বলতে গলা শুকায় যায়, আর বুঝেন তো সবসময় সবকিছু পারা হয়ে ওঠে না, আগের এনার্জি নেই। রফিকুদ্দিন লস্কর আওয়াজ করছেন, হাইলাকান্দি থেকে উত্তম কুমার দত্ত আছেন। আচ্ছা, কবি মলয় চন্দ্র হাওলাদার বা মলয় চন্দ্র হালদার, পিতা মাখনলাল হালদার, পিতা প্রয়াত মাখনলাল হালদার, মাসিমা এখনো জীবিত, মাতা বর্তমান সুবারানী হালদার। মাসিমার সাথে আমার কথা হয়, আমরা লাইভে কথা বলে, উনি লাইভ ভিডিও কল করেন। মাসিমা এখনো বেঁচে আছেন এবং ওনার বয়স 90 আপ, কিন্তু এত স্মৃতিশক্তি তার। সুবারানী হালদার কুশালাঙ্গ নলসিটি আমাকে সব বলেন, তার বরিশালের ছিলেন তিনি। আর বাবা ছিলেন কানাইপুর হিজলতলা, বরিশালের বাবা। বর্তমানে তারা বাবা নাই, বেঁচে নাই। এবং মাসিমা এবং মলয়চন্দ্র হালদার বর্তমানে বলাগড় আছেন, হুগলি পশ্চিমবঙ্গে আছেন। তো কবিকে আমি এখন দেখিনি, কিন্তু মাসিমার সাথেও কথা হয়, কবির সাথেও কথা হয়। কবি খুব যেতে আমাকে বারবার বলেন, তার বাড়ির অনেক জিনিস তাই নিয়ে আমাকে দেখান, নারিকেল, বিভিন্ন ফল, সৃষ্টি, যে তার যে সৃষ্টি, তিনি কিন্তু কবি কিন্তু অনেক বড় মাপের একজন মানুষ, একজন শিক্ষক, সাবেক শিক্ষক। তার অনেক অগণিত ছাত্রছাত্রী, তিনি অনেক কবিতা লিখেছেন, অনেক ভালো বাঁশি বাজান, অনেক ভালো গান করেন, অনেক ভালো আবৃত্তি করেন, অনেক ভালো লিখেন, এবং তিনি চিরকুমার একজন কবি। কবি মলয়চন্দ্র হালদার আমার খুব ভালো একজন বন্ধু, যদিও তাকে আমি দেখিনি। এই সমস্ত মানুষগুলো আমৃত্যুই বন্ধু থেকে যাবে। এরা এদের যোগ্যতা, এদের ইন্টেলেকচুয়ালিটি, এদের মেধা, এরা আমাদের মতো আমাদের মেয়েদের বন্ধুত্ব অর্জন করতে পারে। তো তিনি, তার কবিতার শিরোনাম হলো যে মেয়েদেরকে আমি বড্ড ভালোবাসি। শিরোনাম, সৃষ্টি মলয়চন্দ্র হালদার, পাঠ কল্যাণী দেব চৌধুরী। মেয়েদের আমি বড্ড ভালোবাসি, কিন্তু এখন পর্যন্ত কোনো মেয়ের সাথে আমার পরিচয় হয়নি। কেননা পড়ালেখার পাঠশালার গণ্ডি ছাড়তে পারিনি আমি। তাই ভাবছি আমি এক রিক্সাওয়ালা হব, তাহলে হয়তো অনেক মেয়ের সঙ্গে আমার পরিচয় হবে। মেয়েদেরকে আমি বড্ড ভালোবাসি, কিন্তু কখনো কোনো মেয়ের সঙ্গে আমি কথা বলিনি, কেননা সেরকম কোনো সুযোগ এখনো আমার জীবনে আসেনি। তাই ভাবছি আমি এক বাস কন্ডাক্টর হব, তাহলে হয়তো অনেক মেয়ের সঙ্গে আমার কথা হবে। মেয়েদেরকে আমি বড্ড ভালোবাসি, কিন্তু কোনোদিন কোনো মেয়ে আমার কাছে এগিয়ে আসেনি, কেননা সেরকম কোনো পরিস্থিতি কখনো সৃষ্টি হয়নি। তাই ভাবছি আমি এক ফুচকাওয়ালা হব,
তাহলে হয়তো অনেক মেয়ে আমার কাছে এগিয়ে আসবে। মেয়েদের আমি বড্ড ভালোবাসি, কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়ে আমার পাশে এসে বসেনি, কেননা সেরকম সৌভাগ্য আমার জীবনে এখন পর্যন্ত আসেনি। তাই ভাবছি আমি এক অটো চালক হব, তাহলে হয়তো অনেক মেয়ে আমার পাশে এসে বসবে। মেয়েদের আমি বড্ড ভালোবাসি, কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়েকেই আমি স্পর্শ করিনি, কেননা সে সাহস এখন পর্যন্ত অর্জন করতে পারিনি আমি। তাই ভাবছি আমি এক চুড়িওয়ালা হব, তাহলে হয়তো অনেক মেয়েকেই আমি স্পর্শ করতে পারব। মেয়েদেরকে আমি বড্ড ভালোবাসি, কিন্তু রিক্সাওয়ালা, কন্ডাক্টর, ফুচকাওয়ালা, অটো চালক বা চুড়িওয়ালা হইনি, তবু অনেক মেয়ে প্রতিদিন আমার কাছে আসে। পরিচয় হয়নি, কথাও হয়নি, তবু আমি তাদের পাশে বসি। তাদের নগ্ন শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ স্বাচ্ছন্দ্যে স্পর্শ করি। তারা কিচ্ছু বলে না, বলতে পারে না। তারা কিছু বলে না, বলতে পারে না, কেননা আমি এখন মর্গের লাশ কাটা ঘরের কসাই। মেয়েদের আমি বড্ড ভালোবাসি, কিন্তু রিক্সাওয়ালা, কন্ডাক্টর, ফুচকাওয়ালা, অটো চালক বা চুরিওয়ালা হইনি, তবুও অনেক মেয়ে প্রতিদিন আমার কাছে আসে। পরিচয় হয়নি, কথা হয়নি, তবু আমি তাদের পাশে বসি। তাদের নগ্ন শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ স্বাচ্ছন্দ্যে স্পর্শ করি আমি। তারা কিছু বলে না, বলতে পারে না, কেননা আমি এখন মর্গের লাশ কাটা ঘরের কসাই। কবিরা স্বপ্ন দেখেন সত্য সুন্দরের পৃথিবীটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কবিরা কখনো পঙ্কিলতার দিকে তাকান না, পিছনের কালিমার দিকে তাকান না। যদি পিছনের পঙ্কিলতা কালিমার দিকে তাকাতেন, পৃথিবী খুনাখুনি প্রতিদিন লেগে থাকতো, কোনো রাষ্ট্র থাকতো না, সারা পৃথিবী ধ্বংসযোগ্যে পরিণত হতো, গৃহযুদ্ধ লেগে যেত। একজন কবি, একজন সাংবাদিক, একজন সবাই আমরা সুন্দরটাকে পুঁজি করি, আমরা জিনিসটাকে তুলে ধরি, আর বিশেষ করে কবিরা সত্য সুন্দরটাকে পুঁজি করেই চলেন। যত আবর্জনা সব পিছন দিকে ফেলে চলেন, ওগুলাতে মাথা কামাতে চান না, ওগুলা মননে নিতে চান না। সেখানেই কবির এই সৃষ্টি সত্য সুন্দরের। কিন্তু কবি জগৎ পাল্টেছে। নাম বলতে চাই না, আমি দুটো মানুষের নামই জানি। এই বাংলায়, এই অখণ্ড বাংলার এই বাংলায় দুইটা মেডিকেল কলেজে অনেক নিহত তরুণী মর্গের লাশ কাটা ঘরে ডুমের দর্শনের শিকার হচ্ছে বছরের পর বছর। এগুলা বের হয়ে গেছে, এগুলার খবর প্রতিনিয়ত আমরা পাচ্ছি। আমি শহরের নামও উল্লেখ করতে চাই না, দেশের নামও উল্লেখ করতে চাই না, মানুষের নামও উল্লেখ করতে চাই না। যে দুইটা শহরের খবর আসছে, সে দুইটা শহরের নামও আমি জানি, দেশের নামও আমি জানি, দুইটা মানুষের নামও আমি জানি, কিন্তু আমি বলতে চাচ্ছি না। কিন্তু এই বাঙালি সভ্যতা, এই আমরা এমনই বাঙালি যে আমরা লাশ কাটা গড়ে তরুণীর লাশও আমরা ছাড় দিচ্ছি না। আমরা সেই লাশকেও দিনের পর দিন দর্শন করছে এই পুরুষতন্ত্র, এই কুৎসিত দর্শকরা, এই কুৎসিত পুরুষতন্ত্র। আপনি আপনার সৌন্দর্য নিয়ে কবিতা লিখেছেন, আপনাকে আমার বিনম্র শ্রদ্ধা, কিন্তু আপনি কবি, সব কবিরাই দিনকে দিন মিথ্যা হয়ে যাচ্ছে। কবিদের সুন্দর সৃষ্টি, কবিদের সৌন্দর্য সব মিথ্যা করে দিচ্ছে নরক পিচাসরা, হায়নারা। কবি মলয়চন্দ্র হাওলাদার, যিনি বর্তমানে বলাগড় জেলা, হুগলি, পশ্চিমবঙ্গে আছেন, তাকে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করে তার কবিতা এখানেই শেষ করছি। আবার তার প্রয়াত পিতা মাখনলাল হাওলাদার এবং মাতা বর্তমান শুভারানী হাওলাদারকে আমার শ্রদ্ধা নিবেদন করছি। লাইভ আর দিকেই তো করবো না, কতক্ষণ হয়েছে আমি জানি না। এবার আমার একটা কবিতা দিয়ে আমি লাইভ শেষ করে ফেলবো। যে কবিতাটি আমি 2012 সালে আমি প্রকাশ করে লিখেছিলাম এবং 2013 সালে বাংলা একাডেমির বইমেলায় প্রকাশিত হয়েছিল, এবং আমার দ্বিতীয় কাব্য এই শিশির ভেজা গোলাপের কান্না দ্বিতীয় কাব্য বইতে কবিতাটি আছে। আমি কবিতাটি পড়ার জন্য নিয়েছি একটা কাগজে, কারণ আমি অনেক সময় কাগজে লেখা থেকেই পড়তে পছন্দ করি। এই কবিতাটি আমার 2013 সালে বাংলায় বইটা প্রকাশ হয়েছে। 2013 সালে নজরুল মঞ্চে বাংলা একাডেমিতে বইটির মূলক উন্মোচন করেছিলেন প্রয়াত শিক্ষাবিদ ভারতীয় উপমহাদেশের আনিসুজ্জামান। দহনকালের সমাজ এই বইটা, আর এবং এই বইটা, এই দুইটা বই একসাথে আমার মূলক উন্মোচন হয়েছিল।
এই যে দহনকালের সমাজ বইটা আর এই বইটা, এই দুইটা বই একসাথে মোড়ক উন্মোচন হয়েছিল 2013 সালে নজরুল মঞ্চে বাংলা একাডেমির বইমেলায়। এবং আমি যে কবিতাটা পাঠ করছি এটা এই শিশির বেজা গোলাপের কান্না বইয়ে আমার আছে। জহির মাহমুদ ওয়াচিং, জহির মাহমুদ, জয় জ্যোতির্ময় ওয়াচিং। বৃহস্পতির হাত আমার মাথায়, 2012 সালের লেখা, 2013 সালে বাংলা একাডেমির বইমেলায় প্রকাশ। শিশির বেজা গোলাপের কান্না বইটি থেকে আমি পাঠ করছি সৃষ্টি ও পাঠ কল্যাণী দেব চৌধুরী। বৃহস্পতির পাঁচ হয়ে যে শুক্লা চতুর্দশীতে প্রশ্ন করেছিলাম, চঞ্চল অস্থির ভাবনা বর করেছে কেন তোমার মন, চোখের কোনায় কেন বইছে উদাস হাওয়া, কালো মেঘের অশনি সংকেত তোমার বাসাহীন চোখ আমাকে উত্তর দিতে বাধ্য করেছিল। তখন বৃহস্পতির হাতটি ছিল আমার মাথায়। বলেছিলাম জীবনের এই সায়ন্যে প্রতিক্ষণ তুমি থাকবে আমার জোয়ার বাটার ক্লান্ত সমুদ্র তীরে, আছড়ে পড়া পানি লাল সূর্য ডুবা পড়ন্ত আদারের বালুকা বেলায়। তারপর নিলে দিন দিন সব নিঃস্ব করে, বেলা বহে পত চেয়ে অপেক্ষায় ঝরো ঝরো আষাঢ় শ্রাবণে, বৈশাখের খান্ডব দাহে শীতের কাঁপুনিতে টুটমুখ শুকনা দেহে। বসন্তের শেষে গাছে কুড়ি গজায় না, ফুলে পড়ে না গাছ, পাখির নেই কলতান, পুকুরে স্বচ্ছ পানিতে ভেসে খেলে না মাছেরা, গাছ থেকে দোপাস করে আমটি পড়ে না আমার শান বাঁধানো ঘাটের পানিতে। আর দুরন্ত যৌবনের মতো আমিও ডুব দিয়ে কুড়াতে পারি না আম ও ডাবটি। চোদ্দবেশী বহুরূপী ররা সৃষ্টিতে ভরেছে পৃথিবীর জটর, আমিও হয়েছি অলস স্থবির। চেয়েছিলাম বিশ্বকর্মার বন্ধু হব, ভিক্ষা চাইব, কিছুটা ক্ষণ দাও হে প্রিয় তোমার বধুয়াকে। চেয়েছিলাম বিশ্বকর্মার বন্ধু হব, ভিক্ষা চাইব, কিছুটা ক্ষণ দাও হে প্রিয় তোমার বধুয়াকে। আকির মুদির ছোঁয়ায় চাই চাই আরো শিল্পকর্ম, জগৎ উদ্ভাসিত করো প্রিয়াকে গিরে। আমি উর্বশী তিলোত্তমা অস্পরা কিন্নরী হতে চাই না, হব লোপা মুদ্রা দ্রৌপদী। সৃষ্টি করো মোনালিসা 2, লিওনার্দো ভিঞ্চিকে পরাজিত করো, বিশ্বের দেওয়ালে পথে প্রান্তরে ঝুলাও, ফ্রেমে বন্দী করো প্রেয়সীর প্রতিকৃতি। প্রিয়ার কুসুম কমলিত মন তার পূজা করো হে পুরোহিত, হে পূজারী। না না না, হতাশার অন্ধকার, কে তুমি বড্ড রেশনেল। বুঝলাম বিশ্বকর্মা লিওনার্দো ভিঞ্চির বড্ড অভাব, একে একে নিচ্ছে দেউটি। এরপর প্রাণান্ত চেষ্টা তোমাকে সরাবো সেই জায়গা থেকে, কিন্তু এক মাধ্যাকর্ষণ শক্তি, গ্রহ গ্রহাণুপুঞ্জের ঘূর্ণীয়মান প্রক্রিয়া। প্লেটো বলে আমার সাইকেলে জং ধরেছে, নেপচুন বলে আমার বাত জ্বর, শনির যেন কবি চক্ষুশূল, যেন কত অপরাধ করেছে। ইউরেনাস এখনো নাবালক মায়ের কুলে, ভেনাস বড্ড বেশি অলস বাকচতুর, আর পৃথিবী পড়েছে বিষবাষ্পে। প্রতীক্ষায় অপেক্ষায় আবেগ অনুভূতি ভালোবাসা মরছে, জলবিহীন ছটপট করে। মহাসাগরে কাগজের নৌকাবাসী শয্যা পেতেছি ছইয়ের ভিতর, পালের পাশে দাঁড়িয়ে হালকা করতে চাই বুক। কাগজের নৌকো জারি সারি বাটিয়ে গিয়ে আমাকে নিয়ে চলছে মাঝ সমুদ্রে। মাঝি আর আমি, চারিদিকে অতই জল, তবু আমি দুহাত বাড়িয়ে জলরাশির বেষ্টনীতে অট্টাস্য প্রকম্পিত করে পৃথিবীকে সুস্থ করতে চেয়েছি। বুকের ভিতর ঢুকিয়েছি বিশাল আকাশকে দুবাউর বেষ্টনীতে। আকাশ আজ কোথাও নেই, লুকিয়ে আছে আমার বিশাল বক্ষে। তাই তো আকাশ বিশাল, সাগরের বুকে আমি সাগর বিশাল, কবিও বিশাল, কারণ বৃহস্পতির হাত আমার মাথায়। মহাসাগরে কাগজের নৌকাবাসী শয্যা পেতেছি ছইয়ের ভিতর, পালের পাশে দাঁড়িয়ে হালকা করতে চাই বুক। কাগজের নৌকা জারি সারি পাটিয়ালি গিয়ে আমাকে নিয়ে চলছে মাঝ সমুদ্রে। মাঝি আর আমি, চারিদিকে অতই জল, তবু আমি দুহাত বাড়িয়ে জলরাশির বেষ্টনীতে অট্টাস্য প্রকম্পিত করে পৃথিবীকে সুস্থ করতে চেয়েছি। বুকের ভিতর ঢুকিয়েছি বিশাল আকাশকে দুবাউর বেষ্টনীতে। আকাশ আজ কোথাও নেই, লুকিয়ে আছে আমার বিশাল বুকে। তাই তো আকাশ বিশাল, সাগরের বুকে আমি সাগর বিশাল, কবিও বিশাল, কারণ বৃহস্পতির হাত আমার মাথায়। বৃহস্পতির হাত আমার মাথায় কবিতা পাঠ করলাম। এরপরে আর কোনো কথা থাকতে পারে না। আমাদের যে
দ্বিতীয় পর্বের যে কবিদের কবিতা সবকিছু মিলেমিশে আজকে একাকার হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আমি লাইভটা উৎসর্গ করলাম। কবিরা, আবারও বলছি, কবিরা সুন্দরের পথ ধরে হাঁটেন, তাই তো আমি দুহাত বাড়িয়ে আকাশকে আমি দুহাতের বুকের মধ্যে ঢুকিয়েছি। আকাশ আজ কোথাও নেই, আমার দৃষ্টিতে আকাশ আজ কোথাও নেই, পুরো আকাশটি আমার বুকের ভিতরে, সাগরের বুকে। আর আমাকে একজন বলেছিলেন যে মহাসাগরে কাগজের নৌকা ভাসিয়ে, তুমি মহাসাগরে কাগজের নৌকা ভাসালে এবং সেখানে শয্যা পাতলে, সেখানে তুমি ঘুমালে। কবিরা অনেক কিছুই পারেন। এইটার প্রেক্ষিতে আমাকে একজন বলেছিলেন, সেই যে আমাকে একজন ঢাকার একজন সাংবাদিক বলেছিলেন যে বাহ, নজরুল এনে দিয়েছিলেন মোর প্রিয় হবে এসো রানী দেব কুপায় তারার ফুল। আর কল্যাণী দেবচৌধুরী মহাসাগরে কাগজের নৌকা ভাসিয়ে তার ভিতরে শয্যা পাতে। সেই ঢাকার এই সাংবাদিক, তার নামটা এখন মনে পড়ছে না, তিনি আমার বাসায়, চট্টগ্রামের বাসায় বসে বলেছিলেন। তাকে আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, নামটা মনে পড়ছে না, কিন্তু আমি এই কমেন্টটা ভুলি না, যে এমন সুন্দর করে বলেছিলেন যে নজরুল ইসলাম কুপায় তারার ফুল এনে দিলেন, তার আকাশের তারার ফুলকে কুপায় দেওয়া যায়, আর মহাসাগরে কাগজের নৌকা ভাসিয়ে শয্যা পাতানো যায়। কিন্তু কবিরা আসলে ছবি পারেন, আসলে সৃষ্টি ছবি পারে, সৃষ্টি দিয়ে পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো দেখি, লাভলি ইয়াসমিন, অসাধারণ বন্ধু, আমার প্রিয় বন্ধু লাভলি ইয়াসমিন, যে আমার সৃষ্টিকে ভালোবাসে। আমার অনেক শ্রদ্ধা লাভলি তোমাকে। একমাত্র আমি অনেক বন্ধুকে পেয়েছি, কিন্তু তোমার মতো সাসিনা সাকি আমার 19তম বেঁচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, তোমরা যে ভালোবাসো, লাকি চিন্ময়ীও ভালোবাসে আমার সৃষ্টিকে। জয়ন্তী দত্ত দিদিভাই, খুব ভালো লাগলো গো। মঞ্জু আলম, চমৎকার। মঞ্জু আলম ইজ ওয়াচিং। লাভলি ইয়াসমিন, আমি একটু দেখি। শক্তিরঞ্জন বৌদ্ধ, মিতা মাসুদ আপা দেখছি, ইলমা পারু আছি, আমি দেখতেও পাচ্ছি না, অনেক দূরে বসেছি। লাইভটা আপনারা একটু হেডফোন লাগায় শুনবেন, ইয়ারফোন লাগায় শুনবেন। ও মনিরুল ইসলাম দিদিভাই, দারুণ দারুণ জ্ঞান, তো কি জ্ঞান, জ্ঞানের অধিকারী আপনি, আমাদের অনুপ্রেরণা, উৎসাহ। ফারুক আহমেদ ওয়াচিং, শক্তিরঞ্জন বৌদ্ধ, মিতা মাসুদ, ইলমা পারু আপা, তারপরে আমি সবার উত্তর দিব। মুর্শিদা শ্যামা বলেছি, রতনলাল সাহা, আবুল কালাম আজাদ, অনেকেই লাইভ দেখেন। একটা লাইভ করার পরে 2 দিনে 600, 700, 800 ভিউ হয়ে যায়, কিন্তু আপনারা মতামত দিবেন। আর আমি আবৃত্তি শিল্পী নই, বাচিক শিল্পী নই, আর লাইভে বসলে আসলে মনে থাকে না একটা পারফর্মিং আর্ট লাইভ করছি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, বা কোনো কবির নাম যদি ভুলভ্রান্তি করে বলি, বা কোনো কবিতায় যদি রবীন্দ্রনাথের নাম নজরুল বলি, বা নজরুল, আপনারা আমাকে মাফ করে দিবেন। আবুল কালাম আজাদ ওয়াচিং, আমি অনেক দূরে বসেছি। আর সবচেয়ে বড় কথা, লাইভে আমি স্পিকার নিব, বা লাইভে আমি একটু হেডফোন টোন লাগাই, মানে লাইভে আমি একটু সাউন্ড, আমার মেয়ে বলে কি না লাইভ করবে একদম ওপেন লাইভ করবে, তুমি কোনো কিছু ইউজের দরকার নেই, তোমার অরিজিনাল কণ্ঠ যাবে। আমার বড় মেয়েটা খুব পছন্দ করে, বলে কি আমাকে, সে প্রথম যখন লাইভ সেটিং করে দিত তখন বলতো যে না মা, তুমি লাইভটা যখন করবে, লাইভটা সরাসরি তোমার কথা মানুষ শুনবে, লাইভ শুনবে, তোমার এখানে কোনো কিছু ইউজের দরকার নেই। আবুল কালাম আজাদ ওয়াচিং, ওয়া অসাধারণ। আর কে লিখছেন? মুয়াজ্জম হোসেন মিন্টু, আমার বন্ধু। মুর্শিদা শ্যামা, রফিকুদ্দিন লস্কর আইলাখান্দি থেকে, উত্তম কুমার দত্ত, তপন দে, জহির মাহমুদ, সবাইকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক প্রীতিময় শুভেচ্ছা। শুভরাত্রি, ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেকদিন চট্টগ্রাম থেকে আমি একটা লাইভ করেছিলাম, তারপর আর লাইভে আসা হয়নি। তারপর মাঝখানে একটু বড় মেয়ে আমাকে একটা উপহার দিল, একটু নিয়ে গেল, একটু 8-9 দিনের মতো থেকে আসলাম সিঙ্গাপুর। অনেকগুলা ছবি দিয়েছি পুরা সিঙ্গাপুর, আমি ভিডিও নিয়েই ব্যস্ত ছিলাম। মেয়ে বারবার বলে এত ভিডিও করছো, কোনো কিছু এনজয় করছে না। আমি বলছি যে এনজয় করছি আমি, কিন্তু ভিডিওগুলো নিয়ে গেলে আমি বাসায় বসে বসে দেখতে পারবো সবার জন্য, সেইটুকুই নিয়ে আসছিলাম। অনেক পোস্ট দিয়েছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক কথা বললাম, যে তারপরও বলছি আবার, যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আগামীতে আরো কিছু মানুষ, আমার খুব পছন্দের মানুষ আছেন, তাদের কবিতা নিয়ে আমি একটু লাইভ করব। আমি
এইভাবে হঠাৎ করে আসবো, কারণ আগে আমি জানাতাম লাইভে আসলে, কিন্তু এখন পারি না। যেদিন আমার বডি স্যুট করে সেদিনই আমি বসে যাই। আর খুব একটা প্রিপারেশন নিয়ে যে লাইভে বসি তা কিন্তু না। এই কয়েকটা কবিতা একসাথে লিখে টিকে একটু বসে 1 ঘন্টা 1.5 ঘন্টা একটু অ্যারেঞ্জ করে আমি বসে যাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ভালোবাসা, শুভরাত্রি। আজ কবি টয় সেন, কবি মলয় চন্দ্র হাওলাদার, কবি দিলীপ দাস, কবি যদুনন্দন কুণ্ড, আমার সৃষ্টি, এই তো এগুলোই ছিল। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি নজরুল ইসলাম, তাদের সৃষ্টি প্রথম অংশে ছিল। এবং পুরোটা লাইভটাই আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামকে আমি উৎসর্গ করলাম। সবাইকে বিনম্র শ্রদ্ধা, আমার ভুলভ্রান্তি মাফ করবেন। সবার প্রশ্নের জবাব আমি দেব।